হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউ ক্লাস নম্বর 6 আজকে আমরা যে পোস্টটা করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আজকে আমরা একটা পোস্ট করেছিলাম যে কোন প্রশ্নগুলো করাবো, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রায় 50টা কোশ্চেন মতো আপনাদের সামনে পোস্ট করেছিলাম। তো সেই কোশ্চেনগুলো সঠিক উত্তর আপনাদের সঙ্গে তুলে ধরবো। আবারও বলছি, আজকে আমরা আপনাদের সামনে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রিলেটেড আমরা বিগত ক্লাস একটা গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছিলাম, আজও একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। তো এই যে গুরুত্বপূর্ণ ক্লাসটা, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা অলরেডি সকালের দিকে পোস্ট করে দিয়েছিলাম। এখন সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন আলোচনা করব। সঠিক উত্তর এবং যেগুলো আমার মনে হয়েছে সেগুলো সঠিক উত্তর আলোচনা করবো। আবারও বলছি, তো এবার আমি প্রথমেই বলছি, এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, দেখবেন পোস্ট ঘাটলে পেয়ে যাবেন। তো সেই পোস্ট যেগুলো করেছিলাম, যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোরই সঠিক উত্তর এখন আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, সঠিক উত্তরগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন আজকে ক্লাসটা শুরু করছি। আমরা এই ক্লাসটা শেষ হওয়ার পর আমরা আবার ইউটিউবে যাবো। তো আমরা এখন আপাতত ফেসবুকেই আছি। তো ফেসবুকে যেহেতু আমরা পোস্ট করেছিলাম, তো প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছি। দেখুন, আমরা যে পোস্টটা করেছিলাম সেখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ পোস্ট করেছিলাম তার শুধু সঠিক অ্যান্সারগুলোই দেবো। আচ্ছা, তো আমাদের প্রশ্ন কি ছিল যে আপনি কেন শিক্ষক হতে চান? এই প্রশ্নটা ছিল। আবার একটা কথা বলি, দেখুন ভিডিওটা শুরু করার আগে, অন্যায় যদি হয় না, অন্যায়ের প্রতিবাদ করবেন, আর ঘুমিয়ে থাকবেন না। ভাববেন না যে অন্যায় তো আমার সঙ্গে হচ্ছে না, আজকে ওর সঙ্গে হচ্ছে, কালকে আপনার সঙ্গে হবে। যাই হোক, আর টিচার হলে পরে, শিক্ষকতা পেশা থাকলে যে অন্যায় প্রতিবাদ করা যাবে না, এটাও কোনো শাস্ত্রে লেখা নেই। অন্যায় কি বলে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। ঠিক আছে, যাই হোক, চলুন প্রশ্ন ফিরে যাই। আর যারা মুখ বুঝে আছেন, ঠিক আছে, ফল আপনারা পাবেন একদিন। যাও, আপনি কেন শিক্ষক হতে চান? প্রশ্নটা এটা, আপনি কেন শিক্ষক হতে চান, এটা ছিল। তাহলে আমি কিভাবে লিখেছি বা কি লিখেছি, যে শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষ গড়ার কারিগর হওয়ার সুযোগ। শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখানোর যে তৃপ্তি, তা অন্য কোনো পেশায় পাওয়া সম্ভব নয়। দেখুন, আমি এভাবে করে লিখেছি। এবার এটা আপনাদের মতো করে আমি একটু বড় করে, একটু আমার মতো করে ভালো করে লেখার চেষ্টা করেছি। আপনি আমার এটা নিয়ে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেবেন। ঠিক আছে, এবং মূল বিষয়টা যদি মাথার মধ্যে থাকে না, আপনি ইন্টারভিউ হলে, দেখুন, আপনি যতই যা কিছু নোট পড়েন, যা কিছুই করেন না কেন, আপনার ইন্টারভিউ হলে গিয়ে দেখবেন আপনার মানে সরলতার মন থেকে যেটা আসবে সেটাকে বার হবে, এবং মূল থিমটা বুঝে নিতে হবে। তাহলে আর এর সঙ্গে অবশ্যই ইকোনমিক্যাল ব্যাপারটাও তুলে ধরবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, আপনি কেন শিক্ষক হতে চান? তাহলে বললাম, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষ গড়ার কারিগর হওয়ার সুযোগ। শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখানোর যে তৃপ্তি, তা অন্য কোনো পেশায় পাওয়া সম্ভব নয়, এটা বলেছি। আচ্ছা, এবার বলবেন, এর সঙ্গে বললাম যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং নিজে প্রতিষ্ঠিত হতে পারবো, এই কথাটা বলবেন, মানে ইকোনমিক্যাল বিষয়টাও তুলে ধরবেন এর সঙ্গে। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন ছিল যে উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আবেদন করলেন কেন? যদি এই প্রশ্নটা করে, তো কি উত্তর দেবেন? যে উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আবেদন করলেন কেন আবেদন করলেন? আমি কি লিখেছি, প্রাথমিক স্তর হলো শিক্ষার ভিত্তি। আমার উচ্চতর শিক্ষা আমাকে বিষয়বস্তু আরো গভীরভাবে বুঝতে সাহায্য করবে, যা আমি সহজভাবে শিশুদের সামনে ছড়িয়ে দিতে পারবো বা বিস্তার করতে পারবো। যোগ্য শিক্ষক প্রাথমিক স্তরে থাকলে শিক্ষার মান আরো উন্নত হবে। বোঝা গেল? কি বলছো জয়ন্তী? বলছো যদি বলে টিউশন পড়িয়েও তো মানুষ কি, আচ্ছা, টিউশন পড়িয়েও তো মানুষ রোজগার করে, সেটা বলতে চাইছো তো? গোড়া যাবে। যদি টিউশন পড়ানোর কথা বলে, তাহলে পরে সেটা আমি এর উত্তরটা গত ক্লাসে দিয়েছি, খুব সুন্দর করে ভেঙে দিয়েছি।
কারণ টিউশন করালে আমরা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা সংখ্যক ছাত্রদের পড়াতে পারি। টিউশন করালে আমি শুধুমাত্র ছাত্রদের বিষয় বিষয় মানে নম্বর ভালো করতে হবে সেই দিকে আমাকে ফোকাস দিতে হয় টিউশন করালে পরে, তাই না? তারপরে টিউশন করালে পরে আমার শুধুমাত্র ছাত্রের নম্বরের উপর জোর দিতে হয়, শুধু নম্বর ভালো করতে হবে। কিন্তু আমি যদি বিদ্যালয়ে গিয়ে পড়াই তাহলে আমি ছাত্রদের সংখ্যা পরিধি বেশি পাবো, এবং তাদের শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যায় নয়, তাদের সামাজিক, তাদের মানসিক, তাদের দৈহিক সমস্ত রকম সার্বিক বিকাশ ঘটাতে পারবো। আর অনেক ব্যাপার আছে যে প্রাইভেটে কি আমি শিশুদের কি করতে পারবো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যেটা বললাম আমি আরো সুন্দর করে আগের দিন বলেছিলাম, আমি এই মুহূর্তে এটুকুই মনে পড়ছে, এরকম আরো বিষয়টা রয়েছে গত ক্লাসে বলেছিলাম। এবং দেখুন আমি বলছি আপনারা ইউটিউব বলছি, ফেসবুকে এই যে ইন্টারভিউর যে ক্লাসগুলো এখানে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ ফেসবুকে তো কোনো প্লে লিস্ট করা যায় না, ওইভাবে পাওয়া যায় না, সব মানে বড় ভিডিও ছোট 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 টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে মিঠুন দা হেল্পলাইন দিয়ে, আপনারা ওখানে যদি জয়েন করেন, ওখানে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে দেখবেন প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, ওখান থেকে কিন্তু সম্পূর্ণ যতগুলো ভিডিও আছে ইন্টারভিউয়ের প্রত্যেকটা বলছে, হ্যাঁ ভালো পয়েন্ট বললেন স্যার, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আরো পয়েন্ট আছে, আমি গত ক্লাসে এটা বলেছিলাম। তো আপনারা ইউটিউব যেটা আছে মিঠুন দা হেল্পলাইন যেটা আছে, মিঠুন দা হেল্পলাইন বলে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। ওখানে প্লে লিস্ট করা আছে, যত ইন্টারভিউর ক্লাস করিয়েছি, যা কিছু কোশ্চেন করিয়েছি ওখানে প্লে লিস্ট করা আছে, ওখানে সমস্ত কোশ্চেন করা আছে। আর আমি রিসেন্ট যে ক্লাসগুলো করেছি ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাজীব বলছে সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা বেশ, চলো পরবর্তী কোশ্চেন, যে অন্য পেশার সঙ্গে শিক্ষকতার পেশার যে কোশ্চেনটা ছিল, উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে কেন আবেদন করলেন? ওটা তো বলেছি, অ্যান্সারটা তো বলেছি, তাই না? আচ্ছা পরবর্তী কোশ্চেন, যে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়? অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়? আচ্ছা, আমার কোশ্চেনের অ্যান্সার কেমন লাগছে সেটাও জানাবেন, আর যদি কোনো কোশ্চেনে যদি কোনো অ্যান্সারে ভুল ত্রুটি মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়? আমি কি লিখেছি, অন্য পেশায় বস্তু বা পরিষেবা নিয়ে কাজ করা হয়। অন্য পেশায় বস্তু বা পরিষেবা নিয়ে কাজ করা হয়, কিন্তু শিক্ষকতা একটি জীবন্ত প্রাণ এবং তার ভবিষ্যৎ নিয়ে কাজ করা হয়। জীবন্ত প্রাণ, তার ভবিষ্যৎ নিয়ে কাজ করা হয়। এটি একটি নৈতিক, দায়িত্বপূর্ণ এবং সম্মানজনক সেবামূলক পেশা। তাহলে আমি কি বললাম, বলছে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার পার্থক্য কোথায়, তফাৎ কোথায়? আমরা অন্য পেশায় কি পাই? পেশায় বস্তু বা পরিষেবা নিয়ে কাজ করা হয়, কিন্তু শিক্ষকতা একটা জীবন্ত প্রাণ এবং তার ভবিষ্যৎ নিয়ে কাজ করা হয়। এটি একটি নৈতিক, দায়িত্বপূর্ণ এবং সম্মানজনক সেবামূলক পেশা, এভাবে বলতে পারি। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন কি ছিল, এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? কোশ্চেন, এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? কি উত্তর দেবে? তোমরা উত্তর দিতে পারো, সরি মাঝে মাঝে তুমি আপনি হয়ে যায়, হয়তো এখানে অনেকে আমার থেকে ছোট আছে, অনেকে বড় আছে, তো এই জন্য আপনি করে বললেও কিছু মনে করবেন না, বা তুমি করে বললেও কিছু মনে করো না। তো বিষয়টা, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে, এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? আপনারা কিন্তু অবশ্যই, যদি সঠিক উত্তর জানা থাকে বা আপনার মতো করে কি উত্তর হতে পারে, কমেন্ট বক্সে জানাবেন, লিখবেন। আমাদের ইউটিউবে কিন্তু সরাসরি লাইভে লেখে, আপনারাও লিখতে পারেন, ফেসবুকেও লিখতে পারেন। তাহলে প্রশ্নটা কি ছিল, যে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? কতটা যোগ্য বলে মনে করেন? লিখছেন কেউ, নাকি আমি বলবো? কেউ লিখবেন না আমি বলবো? এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন, মানে এই চাকরিটাতে আপনাকে এরকম, আপনি এই চাকরিটা আপনাকে কেন দেবো, এই একই ধরনের কোশ্চেন, বা কতটা নিজেকে যোগ্য বলে মনে করেন, কি অ্যান্সার দেবে? আছে কারো কাছে কোনো অ্যান্সার? নেই কারো কাছে কোনো অ্যান্সার নেই, যে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? কারো কাছে অ্যান্সার নেই, কেমন কথা? চলো আমি বলে দিচ্ছি। তাহলে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? আমি কি লিখেছি? আমি লিখেছি, এই চাকরিতে আমি নিজেকে পূর্ণ যোগ্য বলে মনে করি। আমার ধৈর্য, শিশুদের প্রতি ভালোবাসা, বিষয়ভিত্তিক জ্ঞান আমাকে এই পদের যোগ্য করে তুলেছে। আমি মনে করি শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝে তাদের সাথে মিশে গিয়ে শিক্ষাদান করার মতো ক্ষমতা আমার আছে।
অর্থাৎ এই চাকরিটি করার সম্পূর্ণ গুণাবলী আমার মধ্যে রয়েছে। জয়ন্তী কি বলছো যে আমার মধ্যে গুণাবলী বলবো, আমার মধ্যে গুণাবলীগুলো বলবো, আর পাস করেছি, ডিএলএড করেছে। না দেখো, তুমি পাস করেছো, ডিএলএড করেছো, ডিএলএড এর বিষয়গুলো টানার কোনো প্রয়োজন নেই। মানে এই চাকরিটিতে আপনি নিজেকে কতটা যোগ্য মনে করেন, মানে কতটা যোগ্য মনে করেন বলতে আপনার এই যে গুণাগুণি বললেন এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে যে এই চাকরিটাতে আমি নিজেকে শতভাগ যোগ্য মনে করি, বা এই চাকরির ক্ষেত্রে যে যে গুণাবলীগুলো প্রয়োজন, ধৈর্য, সহনশীলতা এবং গভীর জ্ঞান, হ্যাঁ, শিশুদের প্রতি ভালোবাসা, বিষয়ভিত্তিক জ্ঞান এবং তাদের পদের যোগ্য করে তোলা, বিষয়ভিত্তিক জ্ঞান আমাকে এই পদের যোগ্য করে তুলেছে। আমি মনে করি যে শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝে তাদের সাথে মিশে শিক্ষাদান করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে এবং আমি নিজেকে সম্পূর্ণ যোগ্য মনে করছি এই চাকরিটির জন্য, এরকম করে বলতে পারি, ঠিক না? আমার মনে হয় আরো, আমি যেটা বললাম সেটা মনে হয় অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে, আর তোমাদের কাছে অন্যরকম মনে হতে পারে। আমার কাছে মনে হলো আমি লিখেছি মানে আমার কাছে ভালো লাগবেই। এখন তোমাদের কাছে কেমন লাগছে সেটা ডিপেন্ড করছে তাই না? চলো পরবর্তী কোশ্চেন। আপনি আপনার সংসার, এটা বিশেষ করে মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার সংসার ও চাকরি দুটি কিভাবে একসাথে সামলাবেন? আপনি আপনার সংসার এবং চাকরি দুটি একসাথে কিভাবে সামলাবেন? তাহলে আমি কি লিখেছি যে পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবস্থাপনায়, পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবস্থাপনায় এর চাবিকাঠি, তাই না? তাহলে কি বলতে পারি? আমি আমার ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখবো, যাতে কোনোটির জন্যই অন্যটি ক্ষতিগ্রস্ত না হয়। মানে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে বলছে না যে আপনি আপনার সংসার এবং চাকরি দুটি কিভাবে সামলাবেন। আমি বলবো আমি সঠিক পরিকল্পনা করব এবং সঠিক যে সময় সেটা ব্যবস্থাপনা করে আমি সেই উপযুক্ত সময়টাকে আমি ভাগ করে নেব, এবং যাতে আমার কোনো কিছুতেই সময়ের অপচয় না হয়, বা আমি আমার যে ব্যক্তিগত দায়িত্ব আর পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখবো। ঠিক আছে, এভাবে বলতে পারি। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন ধরে যে আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি, বা আমার বই সম্পর্কে কিছু বলুন তো, তখন আমি কি বলতে পারি যে এটি প্রাথমিক ও প্রথম শ্রেণীর শিশুদের জন্য এটি সমন্বিত পাঠ্যপুস্তক। এখানে বাংলা ভাষা, গণিত এবং পরিবেশের বিষয়গুলিকে খেলার ছলে ছবির মাধ্যমে একসাথে উপস্থাপন করা হয়েছে। আপনারা কিন্তু উত্তর দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই উত্তর জানাবেন, যদি সঠিক উত্তর জানা থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তাহলে কি বললাম যে আমার বই সম্পর্কে কিছু বলুন, বা আমার বই সম্পর্কে আমরা কি বলতে পারি, আমার বইটা কি আছে বিষয়বস্তু, বা কিভাবে কি আছে এর মধ্যে আমার বই সম্পর্কে বলতে আপনি কি বলতে পারছেন, কিছু বলতে পারবেন কি? আমি বলতে পারি যে এটি প্রাথমিক প্রথম শ্রেণী থেকে শিশুর মধ্যে এই প্রথম শ্রেণী থেকে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার বইটা রয়েছে। তো এটা কি বই? এটা হচ্ছে সমন্বিত পাঠ্যপুস্তক। এখানে ভাষা, গণিত এবং পরিবেশের বিষয়গুলোকে খেলার ছলে ছবির মাধ্যমে একসাথে উপস্থাপন করা হয়েছে। বেশ, পরবর্তী প্রশ্ন, সিসিই কি? সিসিই এটা আমরা বহুবার ধরছে এটা। তো আজকে হচ্ছে আপনার 25 তারিখ, 26, 27 দুদিন পরে ইন্টারভিউ শুরু হচ্ছে। আমরা সেইখানে ইন্টারভিউ সরাসরি সেই সমস্ত কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরবো যখন ইন্টারভিউ চলবে, ঠিক আছে? আমরা সরাসরি কালেক্ট করার চেষ্টা করবো সেই সমস্ত ইন্টারভিউ নিয়ে আমরা ইউটিউবে পোস্ট করবো, ফেসবুকে পোস্ট করবো, কিছু হয়তো ইউটিউবেও পোস্ট করবো, প্রধানত ইউটিউবে পোস্ট করবো। আচ্ছা, সিসিই কি? তাহলে সঠিক উত্তর কার জানা আছে? কার জানা? সিসিই সকলেই জানি, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, মানে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। আচ্ছা, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নটা কি? আমরা এটা অনেকবার বলেছি। নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত মূল্যায়নই নয়, তার শিশুর শারীরিক, মানসিক, দৈহিক, খেলাধুলা সমস্ত কিছুর যে মূল্যায়ন করা হয় সেটাই কিন্তু আমরা বলবো সিসিই অর্থাৎ নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্ন, যে এডুকেশন বলতে আপনি কি বোঝেন? যদি বলে এডুকেশন বলতে আপনি কি বোঝেন? এডুকেশন, দেখুন, এডুকেশন হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ হলো শিক্ষা, তাই না? সেই শিক্ষা হলো এডুকেশন। যেমন আমরা বলতে পারি, যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, স্বামী বিবেকানন্দের কথা আমরা বলতে পারি, এডুকেশন হচ্ছে হলো
কি জন্য ইংলিশ টার্মটা ভুলে গেলাম। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, তাই না? ব্যাপারটা এরকম, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশই হলো শিক্ষা, এটা হচ্ছে এডুকেশন। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করে, আচ্ছা বলুন তো, কারিগরি আর বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্য কি? কারিগরি শিক্ষা আর বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্য কি? কারিগরি শিক্ষা আর বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্য কি? বুনিয়াদী শিক্ষা কি? বুনিয়াদী শিক্ষা হলো ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। বুনিয়াদী শিক্ষা ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। কি বলছো? আপনার একটা ভিডিওতে, আচ্ছা ওই বিষয়টা না পরেই বলি, শেষে বলবো, শেষের দিকে। তো প্রশ্নটা কি ছিল যে কারিগরি আর বুনিয়াদী শিক্ষার পার্থক্য কি? তাহলে বুনিয়াদী শিক্ষা হলো ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ স্বনির্ভরতার পাঠ, তাই না? আর অন্যদিকে কারিগরি শিক্ষা কি? যেখানে নির্দিষ্ট কোনো প্রযুক্তি বা যন্ত্র সংক্রান্ত যে দক্ষতা, যেমন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, তাই না, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এগুলো, ওটা। আচ্ছা, তারপরে RTE, রাইট টু এডুকেশন, সংবিধানের কোন ধারায় আছে? এটা আমরা সকলেই জানি, রাইট টু এডুকেশন। RTE, রাইট টু এডুকেশন যে অ্যাক্ট, এটা কোন ধারায় আছে? এটা সংবিধানের আমাদের শিক্ষা অধিকার কথা বলা হয়েছে। 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কথা বলা হয়েছে। এটা হচ্ছে 21-এর A নম্বর ধারায়, তাই না, বা 21-এর ক নম্বর ধারায়। এটা মনে রাখবেন, কোঠারি কমিশন কবে কবে প্রবর্তিত হয়? কোঠারি কমিশন হচ্ছে 1964 সালে, তাই তো? আর রিপোর্ট জমা দেওয়া হয়েছিল 1966-তে। রিপোর্ট জমা দেওয়া হয়েছিল 1966-তে। মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে? মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে? মনে রাখবো আমরা, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক মারিয়া মন্তেশ্বরী। দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয়? আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু আমরা পোস্ট করেছিলাম, যে প্রশ্নগুলো আমরা আগামীকাল আবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পোস্ট করবো, এবং রাতের দিকে সেগুলো আমরা লাইভে এসে তার অ্যান্সার বলবো, সঠিক অ্যান্সার। তারপরে দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয়? আমরা সকলেই জানি দৃষ্টিহীনদের ব্রেইল পদ্ধতিতে পড়ানো হয়। তারপর দেখুন, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কখন একজন শিক্ষককে আপনি সার্থক বলবেন? কখন একজন শিক্ষককে আপনি সার্থক বলবেন? কখন একজন শিক্ষককে আপনি সার্থক বলবেন? তাহলে কি উত্তর হবে? আমরা কি লিখেছি যে যখন একজন শিক্ষক কেবল পাঠ্য বই নয়, যখন একজন শিক্ষক কেবল পাঠ্য বই নয়, বরং, একদম। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কখন কি কখন একজন শিক্ষককে আপনি সার্থক বলবেন? ঠিক, কখন একজন শিক্ষককে আপনি সার্থক বলবেন? তাহলে কখন সার্থক বলবো? কখন সার্থক বলবো? বলবো যখন একজন শিক্ষক কেবল পাঠ্য বই নয়, বরং শিক্ষার্থীর চরিত্র গঠন করতে পারবেন, শিক্ষার্থীর মনে জানার আগ্রহ, কৌতূহল জাগিয়ে তুলতে পারবেন। তাহলে কখন একজন শিক্ষককে আমরা সার্থক বলবো? কখন আমরা একজন শিক্ষককে সার্থক বলতে পারি? যখন একজন শিক্ষক কেবল পাঠ্য বই নয়, বরং শিক্ষার্থীর চরিত্র গঠন করতে পারবেন এবং শিক্ষার্থীর মনে জানার আগ্রহ, কৌতূহল জাগিয়ে তুলতে পারবেন, তখনই আমরা একজন শিক্ষককে সার্থক বলতে পারি। আর একবার বলছি, যখন আমরা একজন শিক্ষককে সার্থক বলতে পারি, শুধু পাঠ্য বই নয়, বরং শিক্ষার্থীর চরিত্র গঠন করতে পারবেন এবং শিক্ষার্থীর মনের জাগার আগ্রহ, কৌতূহল জাগিয়ে তুলতে পারবেন, আগ্রহ এবং কৌতূহল জাগিয়ে তুলতে পারবেন, তখনই আমরা শিক্ষককে সার্থক বলতে পারি। যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃতকার্য হয়, তবে কি করবেন? আচ্ছা, তোমাদের উত্তরগুলো দেবো আগে, আমি আমার উত্তরগুলো কমপ্লিট করিনি, তবে তোমাদের উত্তরগুলো দেখছি। আর যদি কোনো তাপশ্রী ব্যানার্জি, হ্যাঁ, তোমাদের দেখো, আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো বলি, তারপর তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো বলবো। তাহলে কোশ্চেনটা কি ছিল? যে যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃতকার্য হয়, তবে কি করবেন? যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃতকার্য হয়, তাহলে কি করবেন? তাহলে কি করব? আমি যেটা লিখেছি, যে আমি তার অকৃতকার্য হওয়ার
আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করব। যেমন পারিবারিক সমস্যা হতে পারে, শিখন অক্ষমতা হতে পারে, ভীতি হতে পারে। এরপর তার এই অক্ষমতা অনুযায়ী বিশেষ শিক্ষাদান, যেমন রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করব। বিশেষ শিক্ষাদান বা রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করব এবং তার পরিবারের গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, বিষয়টা জানবো ভালো করে, তাই না? এটা আমি গত ক্লাসে আরো সুন্দর করে বলেছিলাম, এটাও ঠিক আছে। একজন ছাত্র ক্লাসে দেরি করে এলে আপনি কি করবেন? একজন ছাত্র যদি ক্লাসে দেরি করে আসে তখন আপনি কি করবেন? তো আমি কি লিখেছি, একজন ছাত্র যদি ক্লাসে দেরি করে আসে তাকে বকাঝকা না করে দেরিতে আসার কারণটি ধৈর্য ধরে জানবো। বকাঝকা না করে বা তাকে শাসন না করে দেরিতে আসার কারণটি ধৈর্য ধরে বা ধৈর্য সহকারে জানার চেষ্টা করব। যদি কোনো বিশেষ সমস্যা থাকে তবে তা সহানুভূতির সাথে দেখব। যদি বিশেষ কারণ বা বিশেষ সমস্যার জন্য বিশেষ কারণে যদি দেরি হয়ে থাকে তা সহানুভূতির সঙ্গে দেখব এবং সময়ানুবর্তিতার গুরুত্ব বুঝিয়ে বলবো। মানে সময় মতো কাজ করা, সেই গুরুত্ব তাকে বুঝিয়ে বলবো। সময়ের কাজ সময় করা উচিত, এই সমস্ত গুরুত্ব তাকে বোঝানোর চেষ্টা করব বা বুঝিয়ে বলবো, এরকম বলতে পারি। তারপর পরীক্ষায় নকল করতে গিয়ে কেউ ধরা পড়লে কি করবেন? পরীক্ষায় নকল করতে গিয়ে কেউ ধরা পড়লে কি করবেন? তাহলে কি করব? তৎক্ষণাৎ তাকে কঠোরভাবে নিরস্ত করব? এইগুলো করবেন না। তাহলে কি করব? যে পরীক্ষায় নকল ধরতে গিয়ে কেউ ধরা পড়লে কি করবেন? তাহলে তার খাতা কেড়ে নিয়ে তাকে অপদস্থ করবে না, এগুলো কিন্তু কিছুই করা যাবে না। তাহলে কি করা যাবে? তাকে সততার গুরুত্ব বোঝাতে হবে। সে কেন নকল করছে, তার প্রস্তুতির অভাব কিনা তা জানার চেষ্টা করতে হবে এবং নকল করার যে খারাপ দিকগুলো সেগুলো তাকে বোঝাতে হবে পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে তাদের সামনে করলে সে অপমানিত হবে, এবং অপমানিত করা যাবে না, তাই না? বাচ্চাদের বিষয়টা এগুলো রয়েছে। তাহলে তার মধ্যে তার যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যাবে। অপমান হয়ে গেলে বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা কমে যাবে, বিভিন্ন কারণ রয়েছে, এই জন্য অপমান করা যাবে না। আচ্ছা, কৃত্রিম শৃঙ্খলা বলতে কি বোঝেন? কৃত্রিম শৃঙ্খলা বলতে কি বোঝেন? তাহলে তার অ্যান্সার আমরা কি লিখেছি? ভয় দেখিয়ে বা কড়া শাসনের মাধ্যমে যখন শিক্ষার্থী শান্ত রাখা হয়। ভয় দেখিয়ে কৃত্রিম শৃঙ্খলা বলতে আপনি কি বোঝেন? ভয় দেখিয়ে বা কড়া শাসনের মাধ্যমে যখন শিক্ষার্থীদের শান্ত রাখা হয় তাকে কৃত্রিম শৃঙ্খলা বলে। এটা কি বাঞ্ছনীয়? যদি বলে এটা কি ঠিক, তখন বলবেন না, এটা একদমই ঠিক নয়। কারণ শিক্ষকদের ছাত্রদের ভয় দেখিয়ে শাসন করে কখনো তাদের কি করা উচিত নয়, শান্ত রাখা উচিত নয়। তাহলে এটাকে কি বলে? এটাকে কৃত্রিম শৃঙ্খলা বলে। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন, স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি? স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি? বিভিন্ন যে দিবস পালন করা হয়, এই দিবস পালনের গুরুত্ব কি? তাহলে আমরা কি লিখেছি? দেশপ্রেম জাগ্রত করা, মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক চেতনা গড়ে তোলা। বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি? দেশপ্রেম জাগ্রত করা, মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলা। সংবিধানের প্রস্তাবনা প্রতিটি বইয়ের শুরুতে থাকার কারণ কি? সংবিধানের প্রস্তাবনা প্রতিটি বইয়ের শুরুতে থাকার কারণ কি? তাহলে কারণ কি? যাতে শিক্ষার্থীরা ছোট থেকেই সংবিধানের আদর্শ যেমন ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ সম্পর্কে সচেতন হতে পারে। স্কুলে কি, মানে বিদ্যালয়ে কি আপনার ধর্মগ্রন্থ পড়ানো উচিত? কি মনে করেন আপনি? আপনাকে প্রশ্ন করলো, স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত, কি মনে করেন? বলবেন একদমই নয়, কারণ বিদ্যালয় একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। তবে সমস্ত ধর্মের সার কথা বা নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে। সার কথা বা নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে। সৌভ্রাতৃত্ব বাড়ানোর সাহায্য করবে এই প্রশ্নগুলো। আচ্ছা, অনলাইনে সুফল কুফল আমরা গত ক্লাসে করেছিলাম, এই প্রশ্নগুলো গত ক্লাসে আমরা করেছিলাম। আচ্ছা, এবারে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো চলে আসছে সেটা হচ্ছে, দেখুন, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, 2020 জাতীয় শিক্ষানীতি সম্পর্কে যে ধারণা সেটা কি, যে কাঠামোটা কি, সেটা হলো 5-3-3-4, তাই না? এটা কিন্তু ভালো করে একটু জেনে যাবেন। আমি আলাদা করে দেখবেন ইউটিউবে দেওয়া আছে, এটা আমার ক্লাস করানো আছে আলাদাভাবে, সুন্দর করে, মানে ডিটেলসটা করানো আছে।
সিসিটা বলেছি, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা আমরা ডিটেলস বলেছি। শুধু পুঁথিগত বিদ্যায় নয়, বরং তার শারীরিক, মানসিক এবং সামাজিক সৃজনশীল সবকটি দিকের মূল্যায়ন। এটা কিন্তু দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফর্মেটিভ, এসিসি এটাকে দুই ভাগে ভাগ করা। একটা হলো ফর্মেটিভ, এটা হলো গঠনমূলক, মানে ক্লাস চলাকালীন। ফর্মেটিভ হলো কি ক্লাস চলাকালীন কুইজ, প্রজেক্ট, আলোচনার মূল্যায়ন, এগুলো হচ্ছে ফর্মেটিভ, যেটা গঠনমূলক মূল্যায়ন যেটা বলে। আর সামেটিভ মানে পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীক্ষার যে মূল্যায়নটা হয়, মানে বর্তমান যে সেমিস্টার সিস্টেম হয়েছে সেটা হচ্ছিল সামেটিভ। আর ফর্মেটিভ হচ্ছিল ক্লাস চলাকালীন বিভিন্ন কুইজ, প্রজেক্ট যেটা হয়। তো এই সিসিটাকেই কিন্তু কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বুঝতে পারলে তো? এটা কিন্তু বেশ ধরছে। আচ্ছা, এবারে টিএলএম নিয়ে আমরা গত ক্লাসে টিএলএম নিয়ে বলেছি, এনইপি নিয়েও বলেছি। যদি কোনো ক্লাসে কোনো শিশু চঞ্চল হয়, এগুলো জানেন আপনারা, তাকে বকাঝকা না করে ক্লাসের মধ্যে দায়িত্ব নেব। হ্যাঁ, তাকে কোনো অন্য কোনো সৃজনশীলমূলক কাজে। বলছে স্কুলে সরস্বতী পূজা করা উচিত, কারণ স্কুলে কি ধর্ম নিরপেক্ষ সংস্থান। আচ্ছা, এই প্রশ্ন দেখুন, আমরা এটা বলতে পারি যে চিরাচরিত ভাবে কিন্তু বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়। কেন? কারণ সরস্বতীটা বিদ্যার দেবী, এই জন্য চিরাচরিত কাল ধরেই হয়ে আসছে। তো সেই জন্য দেখুন, আমি বলছি প্রত্যেকটা উত্তরই যেন আপনার পজিটিভ সাইনে আসে, পজিটিভ সাইনে আসে। তো এই যে স্কুলে সরস্বতী পুজো করা উচিত কিনা, আমি মনে করি এই যদি আপনাকে বলে যে ভালো দিক কি, তাহলে ছাত্রছাত্রীরা ওই দিনে সবাই কি বলছো, তাহলে স্কুলের নামে বিদ্যা মন্দির নাম রাখা উচিত না? না দেখুন, আমি 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 যেটা মনে করি, যে যেটা বললেন যে স্কুলে কোশ্চেনটা কি সরস্বতী পূজা করা উচিত কিনা, তো কোশ্চেনটা আমি অ্যান্সারটা এভাবে দিতে পারি যে বিদ্যালয় একটা শিক্ষা মন্দির, তো আমাদের যে মা সরস্বতী তিনি বিদ্যারই দেবী, তারই আরাধনা করা হয়। তো সেখানে যদি কোনো বাধা না থাকে, কমিটি বা ওইভাবে বলতে পারি যে কমিটি বা আমাদের স্কুল কর্তৃপক্ষ যারা আছে তারা এটা পরিচালনা করলে এখানে বাধার কিছু নেই। এভাবে আমি সরাসরি হ্যাঁও বলছি না, সরাসরি নাও বলছি না, একটা পজিটিভ সাইন রাখতে হবে, এভাবে করে বলতে পারি। বোঝা গেল? আচ্ছা, টিএলএম নিয়ে আগের দিন বলেছি যে টিএলএম এর পুরো নাম কি, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তারপরে আপনাদের এটাও বলেছি যে টিএলএম এর গুরুত্ব কি। হ্যাঁ, এটা হচ্ছিল কঠিন বিষয়টাকে সহজ করে আকর্ষণীয়, শিক্ষার্থীদের সময় দীর্ঘক্ষণ পড়া মনে রাখতে পারে, এটা বলেছি। শিশু বিকাশের 4টি স্তর, শিশুর বিকাশে 4টি স্তর, পেঁয়াজের মতে, তাই না? এটা বলেছি। ধরতে পারি শিশু বিকাশ কয়টি স্তর, 4টি স্তর। কি কি? একটা হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর, একটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, একটা হচ্ছে মূর্ত সক্রিয়তা, আর একটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তা, তাই না? মনে রাখবো, যৌক্তিক সক্রিয় স্তর। একটা হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর, একটা হচ্ছে প্রাক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, আর একটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। তার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আমরা গত ক্লাসে বলেছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থায় শিশু, সাধারণ শিশু আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, মানে CWSN, স্পেশাল উইথ চাইল্ড নিডস, তাই তো? চাইল্ড উইথ স্পেশাল নিডস। আচ্ছা, তারপরে আপনাদের মানে ওই সাধারণ শিশু আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই সাথে নিচে পড়ানো, সেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তারপরে আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষা কেন জরুরি, এটা বলেছিলাম। মাতৃভাষা শিশুরা চিন্তা করতে পারে, মাতৃভাষায় কি সহজেই শিশুরা মায়ের ভাষা সহজেই চিন্তা করতে পারে এবং সহজেই সেটাকে ধরতে পারে, এতে তাদের ভয় কাটে এবং শিক্ষার হার দ্রুত হয়, এটা বলেছি। তারপর FLNটা বলেছি, FLNটা মনে রাখবেন, FLN এর ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এটা হলো এর লক্ষ্য হলো 3য় শ্রেণীর মধ্যে প্রতিটি শিশুর মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা নিশ্চিত করা। এটা কিন্তু খুব ধরছে। FLN এর ফুল ফর্ম কি? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এর লক্ষ্য হলো তৃতীয় শ্রেণীর মধ্যে প্রতিটি শিশুর মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা নিশ্চিত করা। তারপরে মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি, এটাও আপনারা জানেন যে PM পোষণ যোজনা, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, এটা মনে রাখবেন, এটাও আসে খুব।
তারপরে এই কোশ্চেনগুলো আপনাদের করিয়েছি যে কোন ক্লাসে কোনো ছাত্র দুষ্টুমি করলে আপনি কি করবেন, এগুলো সবাই পারবেন। যে তাকে শাস্তি দেবো না, তাকে বরং ক্লাসের কোনো বিশেষ দায়িত্ব দেবো, তাই না? তাকে ব্যস্ত রাখবো বিভিন্ন কাজের মাধ্যমে, মনোযোগ কেন্দ্রবিন্দু পড়ার দিকে ঘোরানোর চেষ্টা করব। একদম ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটা ফাউন্ডেশন নিউমেরিক্যাল লিটারেসি এর হচ্ছিল, এর লক্ষ্য হলো তৃতীয় শ্রেণীর মধ্যে, মানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মধ্যে, মানে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর মধ্যে প্রতিটি শিশুর মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা নিশ্চিত করা। এটা আসলে পেলেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। খুব ধরছে ওটা। তারপর আপনাদের এটাও বলেছি যে কোনো শিক্ষার্থী আপনার প্রশ্নের ভুল উত্তর দিলে আপনি তার প্রতিক্রিয়া কি হবে। কোন শিক্ষার্থী আপনার প্রশ্নের ভুল উত্তর দিলে তাহলে তাকে হয়রানি বা ভুল বলে থামিয়ে দেব না, তাকে উত্তরের কাছাকাছি যাওয়ার জন্য ছোট ছোট ক্লু দেব এবং সঠিক উত্তরের জন্য উৎসাহিত করব, এভাবে বলতে পারি। আপনি কি শিক্ষার্থীদের গৃহকাজ দেবেন? শিক্ষার্থীদের প্রশ্ন, আপনি কি শিক্ষার্থীদের গৃহকাজ মানে হোমওয়ার্ক, বাড়ির কাজ দেবেন? উত্তর কিন্তু অবশ্যই হবে হ্যাঁ, তবে তা যেন অতিরিক্ত চাপের না হয়। বাড়ির কাজ হবে ক্লাসে শেখা জিনিসের সৃজনশীল অনুশীলন। তাহলে কি বললাম, যদি আপনাকে বলে আপনি কি ক্লাসে শিক্ষার্থীদের গৃহকাজ দেবেন মানে হোমওয়ার্ক দেবেন, তাহলে আমরা বলবো হ্যাঁ দেব, তবে অতিরিক্ত কাজের চাপ নয়। বাড়ির কাজ হবে ক্লাসে শেখা এবং জিনিসের সৃজনশীল অনুশীলন, এটা বলবো। তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা জেনে যাবেন, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর নামটা জেনে যাবেন, আমাদের রাজ্যের লোকসভার স্পিকারের নামটা জেনে যাবেন। আপনি যে জেলায় আছেন, আমি তো জেলা নিয়ে গতকাল নদিয়াটা করেছি। নদিয়া নিয়ে যদি ওই ভিডিওটা দেখেন, নদিয়া নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন দেখতে হবে না, নদিয়া নিয়ে অন্তত আর কোনো প্রশ্ন দেখতে হবে না। আমি নদিয়া নিয়ে যে ক্লাসটা করে দিয়েছি, সেটা হয়তো ফেসবুকে খুঁজে পাবেন কিনা জানি না, ইউটিউবে পেয়ে যাবেন। তারপরে বিদ্যাসাগরকে কেন শিক্ষার অগ্রদূত বলা হয়? তিনি নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, বাংলা বর্ণমালার আধুনিক রূপ দিয়েছিলেন, তাই না? বর্ণ পরিচয় তার অমর সৃষ্টি, এই জন্য কিন্তু তাকে শিক্ষার অগ্রদূত বলা হয়। নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিল, বাংলা বর্ণমালার আধুনিক রূপ দিয়েছিলেন, বর্ণ পরিচয় তার কিন্তু অমর সৃষ্টি, এই জন্য কিন্তু তাকে শিক্ষার অগ্রদূত বলা হয়। তা শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়, এগুলো মনে রাখবে। ছোট ছোট কোশ্চেন কিন্তু এগুলো ধরে বসে। কার শিশু দিবস? জওহরলাল নেহরু জন্মদিবস উপলক্ষে 14ই নভেম্বর, তাই না? এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, দেখুন ইন্টারভিউ এর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। যে কোনো উত্তর না জানা থাকলে বিনীতভাবে একদম পোলাইটলি বলুন যে স্যার এই মুহূর্তে বিষয়টি মনে পড়ছে না, হ্যাঁ, কখনোই কিন্তু ভুল তথ্য দেবেন না, বা আমার এটা জানা নেই। আপনি যদি পরপর 2-3টে কোশ্চেন নাও পারেন, তাতেও কিন্তু কোনো একটা অসুবিধা হবে না যদি আপনি ভুল তথ্য না দেন বা মিথ্যা না বলেন। আচ্ছা, পোশাক হবে পরিমার্জিত, পোশাক পরতে হবে। পোশাকের বিষয়টা আমার আলাদা করে ভিডিও করা আছে স্পেসিফিক ভাবে, মেয়েরা কি পরবে, ছেলেরা কি ধরনের পোশাক পরলে ভালো হয়, আদর্শ পোশাকগুলো কি ধরনের, এগুলো আমরা বলেছি পূর্বেই। আচ্ছা, এইবার দেখি কি প্রশ্ন আপনাদের। এবার প্রশ্ন দেখি আপনাদের কি প্রশ্ন রয়েছে, প্রশ্ন বলুন দেখি। আচ্ছা, তাপশ্রী বলছে আচার্য মানে তো যারা পুজো করেন। আচ্ছা, তাহলে ইউনিভার্সিটিতে আচার্য পদ রাখা উচিত? ইউনিভার্সিটিতে আচার্য পদ রাখা উচিত না। দেখুন, এটা তো একটা কি বলে, একটা পদ। এটা তো একটা পদ, তাহলে ইউনিভার্সিটিতে আচার্য পদ রাখা উচিত। ইউনিভার্সিটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। দেখো, কোনো কিছুর নাম যেটা হোক, নামের সঙ্গে কোনো, আমার মনে হয় পদের এখানে ধর্মের সঙ্গে বিভেদের কোনো বিষয়টা আসবে না। তো আপনি এখানে বলতে পারেন যে আমি মনে করি যে আচার্য পদ এটা একটা পদ, তো সেই পদ পুজো করেন বা এর সঙ্গে আমি মনে করি না যে এর সঙ্গে কোনো গভীর সম্পর্ক জড়িয়ে আছে, এভাবে বলে বলতে পারি। কি বলছো, ফ্রি এডুকেশন প্রতিটি শিশুর মাতৃভাষা বাধ্যতামূলক। ফ্রি এডুকেশন প্রতিটি শিশুর মাতৃভাষা বাধ্যতামূলক। কোন শিশু বা শিশুর বাবা এর কি মহিলাকে বিবাহ করলে ইন্ডিয়াতে জন্মানোর পর, তোমার লেখা কেটে কেটে আসছে কেন, কত বড় প্রশ্ন। ইন্ডিয়াতে জন্মানোর পর শিশুকে স্পেন বা তার বাবা নিয়ে গেলে কাজের সূত্রে 6 বছর পর বাড়িতে ফিরে এলো, সেই শিশু ওয়েস্ট বেঙ্গলে স্কুলে ভর্তি হলো, সেই শিশুর জন্য কি স্প্যানিশ ভাষাতে শিক্ষাদান করানো হবে? যদি হয় তাহলে মাতৃভাষাতে শিক্ষাদান বিঘ্নিত হলো। টিচার হিসাবে আপনার কি? আমার মনে হয় এত বড় প্রশ্ন করবে কিনা জানি না, তবে আমার যেটা মনে হয় এর উত্তর কি হতে পারে, কি বলছো, প্রতিটি শিশুর মাতৃভাষা শিক্ষা বাধ্যতামূলক। কোন শিশুর বাবা যদি স্পেনে মহিলাকে বিবাহ করে ইন্ডিয়াতে
জন্মানোর পর শিশুকে স্পেনের তার বাবা নিয়ে গেল কার্যসূত্রে, 6 বছর পর সে বাড়ি ফিরে এলো, সেই শিশুর ওয়েস্ট বেঙ্গলের স্কুলে ভর্তি হলো, সেই শিশুর জন্য কি স্প্যানিশ ভাষাতে শিক্ষাদান করা হবে? না, যদি না হয় তাহলে তাহলে মাতৃভাষাতে শিক্ষাদান বিঘ্নিত হলো। টিচার হিসেবে আপনার কি করণীয় হবে? টিচার হিসেবে আমার কি করণীয় হবে? টিচার হিসেবে আমার প্রথম করণীয় হবে তাকে সেই ভাষা থেকে, মানে অর্থাৎ যে ভাষায় সে পাঠদান করবে সেই ভাষাতে তাকে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করাতে হবে, এবং তাকে ধীরে ধীরে সেই ভাষার দিকে আমাকে সেই ভাষাতে ধীরে ধীরে, আমি যে ভাষায় পাঠ করাচ্ছি সেই ভাষাটাকে ধীরে ধীরে শেখাতে পারি সেদিকে আমাকে লক্ষ্য করতে হবে, এবং তার স্পেনিশ ভাষা থেকে বাংলা ভাষায় আনতে যে পদক্ষেপগুলো নিতে হয় আমি ধীরে ধীরে সেই পদক্ষেপগুলো নেব, এভাবে করে বলতে হবে। কি বলছো? মৌলবী রাখা যাবে না কেন? মৌলবী রাখা যাবে না কেন? কোশ্চেনটা বুঝলাম না। মৌলবী বলতে? মৌলবী রাখা যাবে না কেন? প্রশ্নটাই বুঝলাম। মৌলবী কি? মৌলবী মৌলবী বলতে কি? সেটা তো বললাম, তার মাতৃভাষাতে দেখো, প্রথম কথা হচ্ছিল এত বড় কোশ্চেন করবে না। আমার যেটা বিশ্বাস, এত বড় কোশ্চেন কখনো এতক্ষণ ধরে করবে না। যদিও করে, তার উত্তর হবে যে তাকে তার মাতৃভাষা কি করে, দেখুন তার মাতৃভাষা কি করে শিক্ষা দেবেন। কারণ যেখানে যদি নিয়ে আসে বাংলায়, যদি সে যদি ওয়েস্ট বেঙ্গলের, যদি তোমার ওয়েস্ট বেঙ্গলের ইন্টারভিউ, তোমার নিশ্চয়ই মাতৃভাষায় শিক্ষাদান করবে, সে বাংলাতে শিক্ষাদান করবে, তাহলে তাকে বাংলায় শেখাতে হবে, স্প্যানিশ থেকে ধীরে ধীরে তাকে বাংলায় দিকে নিয়ে আসতে হবে। তাহলে মাতৃভাষায় তাহলে তো তার টিচার তো তাকে স্প্যানিশ জানতে হবে, সে তো স্প্যানিশ জানে না, তাহলে কি করে শেখাবে? তাই না? তাহলে ধীরে 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 যে পদ্ধতির মাধ্যমে তাকে বাংলা শেখানো যায়, হ্যাঁ, বাংলার দিকে ধীরে ধীরে তাকে নিয়ে আসতে হবে। তার মানে তাকে স্প্যানিশ শেখানো, তো তাহলে স্প্যানিশ আলাদা বিয়ে লাগবে। প্রথম কথা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, দেখুন আপনাদের আমি ইসের উপর বাংলা ইসের উপর কি বলে গণিতের উপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেমন গুণের ধারণা, যোগের ধারণা, বিয়োগের ধারণা, ভাগফল, ভগ্নাংশ, গুণিতক, গুণনীয়ক, এগুলো কিন্তু আমরা করে দিয়েছি। হ্যাঁ, এগুলো কমপ্লিট করে দিয়েছি, অ্যান্সারও করে দিয়েছি আমরা। ইউটিউবে করানো আছে, ফেসবুকে খুঁজে পাবেন না ওগুলো। ওই ক্লাসটা অবশ্যই দেখবেন গণিতের উপর। আর আমরা প্যাডাগোগি পার্টের উপর করে দিয়েছি। আর আপনাদের জন্য ইসের উপর কি বলে ইংলিশের উপর একটা স্পেশালি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? স্প্যানিশ টিচার কি শিখতে হবে? স্প্যানিশ টিচার কি শিখতে হবে? কি স্প্যানিশ টিচার কি শিখতে হবে? বুঝলাম না তোমার কোশ্চেন কি করছো। স্প্যানিশ টিচার কি শিখতে হবে? কি প্রশ্ন করলে? দেখো, আমি তোমাদের একটা কোশ্চেন করেছিলাম, যে কোশ্চেনটা হচ্ছে ইয়ে থেকে বলছি, দাঁড়াও। দেখো, আমি তোমাদের শিক্ষা বিজ্ঞান থেকে কয়েকটা কোশ্চেন করেছিলাম, মানে তোমাদের ইসের থেকে, হ্যাঁ, এডুকেশন থেকে বেশ কয়েকটি কোশ্চেন করেছিলাম। যেমন শিক্ষার সংজ্ঞা কি? যা মানুষের কুসংস্কার দূর করে, উদার করে, মার্জিত করে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে, একসাথে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে, তাই হলো শিক্ষা, এটা বলেছিলাম। তারপর শিশু শিক্ষার জনককে, এটা করেছিলাম। শিশু শিক্ষার জনক হচ্ছে রুশো, এটা মনে রাখবে। তারপরে বাংলায় শিশু শিক্ষার জনককে, হ্যাঁ, বাংলা শিশু শিক্ষার জনক যদি বলে তাহলে ফরাসি শিক্ষাবিদ রুশো। যদি বলে শিশু শিক্ষার জনক তাহলে বলে ফরাসি শিক্ষাবিদ রুশো শিশু শিক্ষার জনক। না, যদি বলে যে বাংলায় শিশু শিক্ষার জনককে, তখন কিন্তু হবে মদন মোহন তর্কালঙ্কার। বাংলায় শিশু শিক্ষার জনক মদন মোহন তর্কালঙ্কার। তারপর প্রশ্ন ছিল যে 5E মডেল, আমরা এটা বহুবার আলোচনা করেছি, একবার দুইবার নয়, বহুবার আলোচনা করেছি, এবং এটা ডিটেলস এলাবোরেট করেছি ইউটিউবে। এটা কিন্তু খুব ধরছে, 5E মডেলটা মনে রাখতে হবে, ঠিক আছে? 5E মডেলটা মনে রাখবে। তারপরে পিকক মডেলটা আমরা বলেছি, পিকক মডেলটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সহজে শর্টে সুন্দর করে বুঝিয়েছি ইউটিউবে, তাই না? আচ্ছা, আমি কি এগুলো একবার বলে দেবো, এই 5E মডেল, পিকক মডেল? যদি কমেন্ট করো তাহলে বলবো, পিকক মডেল, 5E মডেল শর্টে। আচ্ছা,
কি প্রশ্ন করছো যে RT 2009 ফ্রি এডুকেশনের কথা বলা হয়েছে, প্রাইভেট স্কুলে ফিস নেই। RTE তে 2009 ফ্রি এডুকেশন বলা হয়েছে, প্রাইভেট স্কুলে ফিস নেই, তাহলে প্রাইভেট স্কুল কি লিগেল? ফিস নেয়, আচ্ছা ফিস নেয়, বলছে ফিস নেয়, তাহলে কি প্রাইভেট স্কুল লিগেল? দেখো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এখানে লিগেল তুমি সরাসরি বলতে পারো না, ইললিগেল। তাহলে ইললিগেল হলে চলছে কি করে? যদি বলো ইললিগেল তাহলে চলছে কি করে? যদি আমি বলি ইললিগেল তাহলে চলছে কি করে? আমি ইললিগেল বলতে পারি না, তো উত্তরটা আমি বলছি সবসময় উত্তর হবে পজিটিভ, পজিটিভ সাইনে উত্তর করাবো। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকার যে পরিমাণ খরচ, যে পরিমাণ তোমাদের কি বলে অনুদানের প্রয়োজন, সে পরিমাণ অনুদান সরকার থেকে পায় না, এই জন্য তারা একটা নির্দিষ্ট পরিমাণ ফিস ধার্য করে। তো লিগেল ইললিগেল এই প্রশ্নগুলো সরাসরি তুমি বলতে পারো না হ্যাঁ লিগেল না। আমার মনে হয় এটা এই কোশ্চেনটাকে আমরা বললাম অ্যান্সার সবসময় দেবো পজিটিভ সাইনে, আমরা এভাবে করে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা কে বলছো? প্রীতম মুখার্জি বলছো রিভাইজ হয়ে যাবে, আচ্ছা বলুন। ঠিক আছে চলো। নীল মন্ডল বলছো যারা টেট পাস করেছে কিন্তু সার্টিফিকেট পায়নি তারা কি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে, এটা তো বহুবার বলেছি। তোমরা আমাদের ইউটিউব ফলো করো না তাই জানো না, এটা আমরা বহুবার বলেছি, একবার দুইবার না, বহুবার বলেছি। যাদের টেট সার্টিফিকেট, যারা টেট পাস করেছে সার্টিফিকেট পায়নি তারা অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। কিভাবে পারবে সেটাও বলেছি, সেটাও আমাদের ফেসবুকেও পোস্ট করেছি এবং ইউটিউবে পোস্ট করা আছে। ফলো করবে, ভিডিও দেখবে, স্ক্রল করে করে দেখবে। ফেসবুকে হলে স্ক্রল করে করে দেখতে হবে, আর ইউটিউবে গেলে আর স্ক্রল করতে হবে না, ওখানে দেখবে ভিডিও অপশনে পেয়ে যাবে। ওখানে দেখবে সম্ভবত গত পরশু দিনই করেছিলাম যে যাদের টেট সার্টিফিকেট হারিয়ে গেছে, যারা টেট সার্টিফিকেট এখন তুলতে পারেনি, সবকিছু বলেছি ওখানে, ডিটেলসটা বলেছি। ঠিক আছে। শিউলি দাস বলছো দাদা আমি 17 থেকে একটা প্রাইভেট স্কুলে পড়াই। আচ্ছা বেশ। 23 থেকে আশা কর্মী, আচ্ছা আশা কর্মী লিখতে গিয়েছো, আশা কর্মী হিসাবে ও কাজ করি। কি কারণ বললে কি করেন, আচ্ছা কি করেন বললে কি বলবো, কোনটা বললে ভালো হবে? হ্যাঁ প্রাইভেট স্কুলটা বলবে, কারণ যেটা যার সঙ্গে রিলেটেড। তুমি যদি আশাকর্মী বলতে পারো, কিন্তু আমি মনে করি তুমি মানে প্রাইভেট স্কুলটা বলতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই এই অ্যান্সারটা তৈরি করে যেতে হবে যে আপনি তো প্রাইভেট স্কুলে, সেখানে তো একটা নির্দিষ্ট পরিমাণে বেতন পাচ্ছেন, সেখানে পড়াচ্ছেন, তাহলে সেখান থেকে কেন এই সরকারি আসতে চাইছেন, এগুলো ফাঁকি দেওয়ার জন্য আসতে চাইছেন কিনা, এই সমস্ত প্রশ্নগুলো তোমাকে তৈরি করে যেতে হবে। আচ্ছা আক্তারুল বলছো রোজার মাসটা ইন্টারভিউ হবে না এরকম শুনছি। না এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য পাইনি যে রোজার মাসটা ইন্টারভিউ হবে কি না, হবে না, তুমি যেটা বলছো হবে না শুনছি, এরকম কোনো তথ্য আমি পাইনি। তোমাদের রোজা কোন মাসে? রোজা কোন মাসে তোমাদের বলো দেখি, কোন মাসে রোজা? আক্তারুল। প্রীতম বলছে দাদা আমি 19-21 এ ডিএলএড, আবার 20-23 গ্রাজুয়েশন। আচ্ছা 19-21 ডিএলএড, কি বলছো দাদা আমি 19-21 ডিএলএড, আবার তুমি শুধু তোমাদের আমি একটা কথা বলি, দাঁড়াও এই কথা একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই ভোটের আগে যদি ইন্টারভিউ কমপ্লিট হয়ে যদি প্যানেল প্রকাশ না হয় তাহলে কপালে দুঃখ আছে, তাহলে শেষ সব, এটা মাথায় রেখো। কি বলছো দাদা আমি 19-21 ডিএলএড, আবার 20-23 গ্রাজুয়েশন, তাই গ্রাজুয়েশনটা ফর্মে দিইনি, তাহলে ইন্টারভিউ নিয়ে কি করব? ইন্টারভিউয়ে নিজেকে, কি বলছো নিজেকে, দাঁড়াও খালি কমেন্ট উঠে চলে যাচ্ছে, নিজেকে কি নুকিয়ে
আচ্ছা, লুকিয়ে লুকিয়ে রাখবো তো, তাই বলতে চাইছো? হ্যাঁ অবশ্যই। দেখো, তুমি তো এখানে গ্রাজুয়েশনটা বলতে পারবে না, গ্রাজুয়েশন তোমাকে বললে পরে তুমি কোন সেশনে বলবে, তাই না? তুমি যেহেতু 20 19 করেছো, তোমার তো একই সেশনের মাঝখানে হয়ে যাচ্ছে। তো তোমাকে তো অবশ্যই গ্রাজুয়েশন লোকাতে হবে। এখন এবার কি বলবে সেটা তোমাকে তৈরি করতে হবে, যে এমন কোন তোমাদের লিগেল রিজন বার করতে হবে যে রিজনটা মানে সুইটেবল হবে বা বৈধ হবে। আচ্ছা, কি বলছো মার্চ মাসের দিকে রোজা? মার্চ মাসের দিকে রোজা, দেখো এখনো যেটুকু যা আমরা জানতে পেরেছি বা যেটুকু যা বুঝতে পেরেছি, যেটুকু যা শুনতে পেরেছি, তাতে যেটুকু যা পাচ্ছি, এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট, মানে ফেব্রুয়ারির শেষ হতে হতে মার্চের হয়তো প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট হয়ে যেতে পারে। এটুকু আমরা আপডেট পাচ্ছি বা জানতে পারছি, যেটুকু যা পাচ্ছি। যদি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, প্যানেল হয়তো দেখা গেলো ভোটের আগে প্রকাশ করে দিল, এরকম হতে পারে। কি বলছো আচার্য নামটা মৌলবী হবে না কেন? হ্যাঁ, নাম যে কোনো কিছু হতেই পারে। দেখো, আচার্য যেটা বলছো, আচার্য নামটা মৌলবী হবে না কেন? দেখো, প্রথম কথা হচ্ছে এই ধরনের বিতর্কিতমূলক প্রশ্ন তোমাকে ফেলবে না। যদি ফেলে বসে, তোমাকে নিরপেক্ষতা গ্রহণ করতে হবে। তখন তুমি বলতে পারো যে আচার্য নাম যদি হতে পারে তাহলে মৌলবী নামও হতে পারে। আমি মনে করি শেষে আমি মনে করি বলতে পারে, আমি মনে করি যে যদি আচার্য নাম হতে পারে তাহলে মৌলবী নামও হতে পারে। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। সবসময় নিরপেক্ষ নীতি নিতে হবে, নিরপেক্ষতার নীতি ইন্টারভিউতে। এবং কখনোই ওদের আর্গুমেন্টে জড়ানো যাবে না। ওরা যেটা বলেছে সেটাকে সরাসরি তুমি ডিনাই, ওরা যদি কোনো একটা লজিক দিয়ে দিল যে এটা হয়েছে, তুমি বললে না এটা সরাসরি হয়নি, এরকম ভাবে তুমি বলতে পারো না। তুমি তোমার মতামত রাখতে পারো। আচ্ছা, যাই হোক, প্রশ্ন শেষ। প্রশ্ন শেষ হয়েছে। প্রীতম মুখার্জি দাদা, শিক্ষার সংজ্ঞা আরেকবার বলো। আমার 28 তারিখ ইন্টারভিউ। আচ্ছা, কোন জেলা প্রীতম মুখোপাধ্যায়ের? কোন জেলা? কোন জেলা প্রীতম মুখোপাধ্যায়? তোমার কোন জেলা প্রীতম? প্রীতমের কোন জেলা? হুম, কমেন্ট কি লিটে লিটে আসছে নাকি বুঝতে পারছি না। প্রীতমের কোন জেলা? দাদা, লিগেল রিজন যদি না পাই তাহলে গ্রাজুয়েশন লুকিয়ে রাখলে অসুবিধা হবে না তো? কলকাতা। আচ্ছা, কলকাতা। তাহলে কলকাতা সম্পর্কে কিন্তু ভিডিও করে দেওয়া আছে, তুমি নিজেও পড়ে নিতে পারো। যে কোনো চ্যানেল থেকে হোক, আমাদের চ্যানেলেও দেখবে মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল, সেখানেও কলকাতা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, একদম A to Z সব করানো আছে, বিশেষ করে প্রাইমারি স্পেশাল করানো আছে। তো ওই ক্লাসটা দেখে নিও। কলকাতা সম্পর্কে ডিটেলসটা জানো, নিজের জেলা সম্পর্কে ভালো করে জানো, নিজের নাম সম্পর্কে ভালো করে জানো, নিজের ডিগ্রিগুলো ভালো করে জানো, নিজের ডিএলএড সম্পর্কে ভালো করে জানো। ডিএলএড বলতে কোন পার্টে কোন কোন সাবজেক্ট গুলো ছিল, হ্যাঁ, ফার্স্ট পার্টে কি ছিল, সেকেন্ড পার্টে কি ছিল, এগুলো ভালো করে জানো। প্র্যাকটিকামে কত কি ছিল এগুলো জানো। নিজের জেলা বললে নিজের সম্পর্কে জানবে, নিজের বাবা মা সম্পর্কে জানবে। তুমি বলবে বাবা মা সম্পর্কে কি জানবো, জানার আছে। আর কি বলবে, বা তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাবা মা কি করে, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, এগুলো ভালো করে জেনে যাবে। ভালো করে মানে জেনে যাবে বলতে কি, ভালো করে এগুলোকে কিভাবে বলবে ওই সময় বলার সময় যেন খুব পারাপারি না হয়। ঠিক আছে, এই বিষয়গুলো একটু বললাম। আর পশ্চিমবঙ্গ যেদিনকে যাবে সেদিনের তোমার নামের অর্থটা ভালো করে জানবে। আর দুদিন আগের তোমার হচ্ছে মানে দুদিন আগের বলতে এই 1-2 দিনের মধ্যে, ইন্টারভিউয়ের 1-2 দিনের মধ্যে সম্প্রতি কোনো বিতর্কিত কোনো ঘটনা, যেমন এই যে সরস্বতী পুজোর ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, এই বিভিন্ন যে ইরানের সঙ্গে যে যুদ্ধগুলো হচ্ছে, মানে রিসেন্ট কারেন্ট টপিক গুলো, হট টপিক গুলো জেনে যাবে। আমাদের এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বাংলাদেশ অংশ নিচ্ছে না, এই যে এইসব হট টপিক গুলো একটু জেনে যাবে। আর নিজের সাবজেক্ট সম্পর্কে একটু সিম্পল নলেজ নিয়ে যাবে, নিজের সাবজেক্ট সম্পর্কে কোনো ডিপ কোশ্চেন ধরবে না। আর চাইল্ড প্যাডাগোগি পার্ট তো রয়েছে এগুলো, আর ডেমোটা ভালো করে রেডি করে যাও, এটাই। আর বুঝা গেল? দাদা, আমার নিজের জেলা বাঁকুড়া, কিন্তু প্রেফারেন্স কলকাতা। আচ্ছা আচ্ছা, তাহলে নিজের জেলাও জানতে হবে, কলকাতা সম্পর্কেও জানতে হবে। নিজের জেলা বেশি করে জানতে হবে, এবং যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ কলকাতা, যেহেতু তোমার প্রেফারেন্স জেলা নিয়েছো, সেটা সম্পর্কেও তোমাকে কিন্তু আপডেট নিতে হবে। বুঝা গেল?
এমডি রফিকুল ইসলাম বলছে, দাদা মুর্শিদাবাদে কত তারিখ এর মধ্যে ইন্টারভিউ হতে পারে? দেখো, আমার বিশ্বাস অবশ্যই তোমাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের ডাক চলে আসবে। সেটা মুর্শিদাবাদ হোক, সেটা নদিয়া হোক, অন্যান্য যে জেলাগুলো আছে, এই ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের ডাক পড়তে পারে। তারপরে কি বলছো? চলো ইন্টারভিউ কোশ্চেন শুরু করি এবার, নাকি? কোশ্চেন শেষ হয়েছে সবার? কোশ্চেন যদি শেষ হয় তাহলে ইন্টারভিউ চলো শুরু করি। যেখানে ছিলাম, ও শিক্ষার সংজ্ঞাটা জানতে চাইছিলেন। দেখো, আমি কিন্তু আমার মতো করে সহজভাবে লিখেছি। কি লিখেছি? যা মানুষের কুসংস্কার দূর করে, মার্জিত করে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের সাহায্য করে, এক কথায় দায়িত্বশীল সুনাগরিক গড়ে তোলে, তাই হলো শিক্ষা। আবার কি শিক্ষার সংজ্ঞা কি? যা, দেখো সংজ্ঞা তো অনেক কিছু আছে, কিন্তু আমি যেভাবে লিখেছি, যা মানুষকে কুসংস্কার, আমি আবারও বলছি, তুমি সেই উত্তরটাই দেবে সহজ, প্রাঞ্জল এবং শর্টে, মূল পয়েন্ট। বেশি ঘোরানোর পেছানো শুরু করবে না ইন্টারভিউ হলে, অমুক জায়গা থেকে অমুক জায়গায়, টু দ্য পয়েন্ট। ইন্টারভিউতে টু দ্য পয়েন্ট বলবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে, সহজ সরল ভাবে। ঠিক আছে? আমি এমন কোনো প্রিটেন্ড করবে না আমি জানি, আমি আমি পারতাম, মানে আমি বিশাল কিছু, এরকম কিছু ভান করার কোনো দরকার নেই। যেটা জানা আছে সুন্দর করে পোলাইটলি বলো, তাড়াহুড়ো না করে পোলাইটলি অ্যান্সার দাও, যেটা জানা নেই, স্যার আমার এটা জানা নেই, বা ম্যাডাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এটা জানি না, অবশ্যই জেনে নেব, এরকম। তো আবার বলছি, ইন্টারভিউতে প্রেশার নেওয়া যাবে না যে আমি 2-3টে কোশ্চেন পরপর পারলাম না, তারপর আমি ইন্টারভিউ খারাপ হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনি আপনার যোগ্যতা দিয়ে প্রমাণ করে এসেছেন যে আপনি এই চাকরির জন্য যোগ্য। ঠিক আছে? বুঝলেন? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম 5E মডেলটা একটু বলি। আমরা বহুবার বলেছি 5E মডেলটাও, শর্টে অনেকবার বলেছি, তো আমি তার আবারও বলছি যে 5E মডেল যেটা বললাম, যে শিক্ষার যে পাঁচটি যে ধাপ, বা পাঁচটি যে ধাপ বলতে পারি, হ্যাঁ, পাঁচটা যে মডেল, সেটা হচ্ছিল একটা গঠনমূলক নির্দেশনামূলক মডেল, যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিখতে সাহায্য করে। প্রথমটা হলো এঙ্গেজ, অর্থাৎ অংশগ্রহণ। মানে আমরা যখন এই যে ডেমো দিই না, তো এর 5টা স্টেপে করতে হয়। প্রথমে হচ্ছিল এঙ্গেজ করতে হয়, মানে অংশগ্রহণ। শিক্ষার্থীরা কি করবে? শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন কিছুর, নতুন কিছুর সন্ধানে সেগুলো কি করবে? সেগুলো হচ্ছে অংশগ্রহণ করবে। বিষয়ভিত্তিকে অংশগ্রহণ করানো, তাদের বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তোলা, আগ্রহী করা, কোনো পাঠের মধ্যে অংশগ্রহণ করানো, আকর্ষণীয় করে তোলা, তাদের মধ্যে আগ্রহ বাড়ানো। কোনো বিষয়ের প্রতি আগ্রহ বাড়ালে তো তারা অংশগ্রহণ করবে, তাই না? এটা হলো এঙ্গেজড। তারপর হচ্ছে তোমাদের এক্সপ্লোরার। হ্যাঁ, এখানে কি ভুল লিখেছে? হ্যাঁ, এঙ্গেজের পর হলো এক্সপ্লোরার, তারপর হচ্ছে এক্সপ্লেইন, তারপর হচ্ছিল এলোবরেট, তারপর হচ্ছিল ইভালুয়েট। ঠিক আছে? আর এক্সপ্লোরার হচ্ছিল এটা অনুসন্ধান করা। ঠিক আছে? অনুসন্ধান করা অর্থাৎ শিক্ষার্থীরা এখানে কি করবে? এখানে বিভিন্ন সমস্যা তার অনুসন্ধান বা অন্বেষণ করার চেষ্টা করবে। আর তারপরে হচ্ছে এক্সপ্লেইন, তারপরে হচ্ছে ব্যাখ্যা, মানে পরপর বলতে হবে। এক্সপ্লেইন হলো ব্যাখ্যা। তাহলে শিক্ষার্থীরা কি করবে? এখানে বিভিন্ন যে এখানে হলো ব্যাখ্যা। শিক্ষক কঠিন বিষয়টাকে সহজভাবে এটাকে ব্যাখ্যা করে বিষয়টাকে বুঝিয়ে দেবে, ব্যাখ্যা। তারপরে হচ্ছে এলোবোরেট, মানে বিস্তার। সেই বিষয়টাকে কি করবে? বিস্তৃত করবে। হ্যাঁ, বিষয়টাকে বিস্তৃত করে বিভিন্নভাবে করবে। আর ইভ্যালুয়েট হচ্ছিল মূল্যায়ন, সার্বিকভাবে বিষয়টাকে মূল্যায়ন করবে। একদম এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেইন, এলোবরেট, ইভ্যালুয়েট। এটা এটা হচ্ছে তোমাদের 5E মডেল। আমি আরো সুন্দর করে গত ক্লাসে বলেছিলাম এটাকে, ডিটেলসটা। আচ্ছা, তাহলে পিকক মডেলটা কি? পিকক মডেল ওই শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটা মূল্যায়নের পদ্ধতি, যেটা বর্তমানে কিন্তু হলিস্টিক কার্ড হয়েছে। হ্যাঁ, 5টি মাপকাঠির উপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়, তাই না? একটা হচ্ছে অংশগ্রহণ, এটা হলো পার্টিসিপেশন, পরীক্ষা নিরীক্ষা, তাই না? এক্সপেরিমেন্টেশন, তারপর হচ্ছে প্রয়োগ, তাই তো? অ্যাপ্লিকেশন, তারপরে সহযোগিতা, কোঅপারেশন, তারপর হচ্ছে নান্দনিকতা, সৃজনশীলতা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে হলো এক্সপ্রেশন, তাই তো? এস্থেটিক এক্সপ্রেশন। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন ছিল যে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনককে। কিন্ডারগার্টেন
আর প্রীতম মুখার্জিকে বলবো, আমাদের তুমি ফেসবুকে খুঁজে পাবে না হয়তো, ইউটিউবে দেখবে আমরা গত দুদিন, এই দুদিনে দেখবে লাইভ সেকশনে যাবে আমাদের মিঠুন হেল্পলাইন বলে, ওখানে দেখবে 2 ঘন্টা দুটো ক্লাস দিয়ে আছে ইন্টারভিউর উপর। তো অবশ্যই সেই ক্লাসগুলো একটু দেখে যাও। তারপর দেখো কিন্ডার গার্ডেনে বিদ্যালয়ের জনককে, কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের জনক আমরা জানি, কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের জনক হলো ফ্রয়েবেল। পেঁয়াজের শিক্ষা তত্ত্ব আমরা বলেছিলাম 4টি, সংবেদন, একটা হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার, যৌতিক সক্রিয়তা, এগুলো একটু জেনে যাবে। আর তারপরে তোমাদের বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ কে বলেছেন? জন ডিউই, এটা মনে রাখবে। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ কে বলেছে? বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ কে বলেছে? জন ডিউই, জন ডিউই বলেছে, জন ডিউই। আচ্ছা, তারপরে সিসিইটা বলেছি বহু আগে, আরটিইটা বলা হয়েছে। ভুল ও প্রচেষ্টা তত্ত্ব কে দিয়েছেন? ভুল ও প্রচেষ্টা তত্ত্ব ইএল থর্নডাইক। ভুলের প্রচেষ্টা তত্ত্ব, ভুল ও প্রচেষ্টা তত্ত্ব ইএল থর্নডাইক। তারপরে স্বাধীন ভারতের শিক্ষা কমিশনগুলি কি কি, এটা মনে রাখবে। স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, স্বাধীন ভারতের শিক্ষা কমিশন 1948 থেকে 49, রাধাকৃষ্ণন কমিশন, যেটা বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয়। 1948 থেকে 49 রাধাকৃষ্ণন কমিশন, যেটাকে শিক্ষা কমিশন বলা হয়। মুদালিয়ার কমিশন, যেটা মাধ্যমিক শিক্ষা কমিশন 1952। মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, এটা হচ্ছে 1952-53। তারপরে কোঠারি কমিশন, যেটা জাতীয় শিক্ষা কমিশন বলা হয়, 1964। তারপরে ডিআইটির ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিআইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিআইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন অফ ট্রেনিং, সরি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা মনে রাখবে, ঠিক আছে। ডিআইটি ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে ওএমআর এর ফুল ফর্ম কি? ওএমআর অপটিক্যাল মার্ক, রেকর্ডার বা রিকগনিশন বলা হয়। তারপরে এসএসএ কবে চালু হয়? 2001 সালে, এটা মনে রাখবে। মিড ডে মিল কি বর্তমান প্রধান পোষণ, এটা বলা হয়েছে। তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম মনে রাখবে, শ্রী ধর্মেন্দ্র প্রধান। আমাদের পশ্চিমবঙ্গ হলো ব্রাত্য বসু, এগুলো মনে রাখবে। সংশোধনমূলক শিক্ষা কি? শিক্ষণের ক্ষেত্রে যা দুর্বলতা, সংশোধনমূলক শিক্ষা হলো শিক্ষণের থেকে যাওয়া দুর্বলতা বা সমস্যাগুলির সমাধান। তারপর তোমাদের পরবর্তী ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা অধিকার বলা হয়েছে, এটা বলেছি 21 নম্বর ধারায়। তারপরে তোমাদের, আচ্ছা, তোমরা কিন্তু এসআইআর সম্পর্কে একটু জেনে যাবে, যারা ইন্টারভিউ দেবে না, এসআইআর সম্পর্কে একটু জেনে যাবে। তারপর তোমাদের নাগরিকত্ব সম্পর্কে একটু জানবে, সিএ সম্পর্কে একটু জেনে যাবে। এগুলো একটু জানবে, এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যদি তোমরা কাস্টের হও, তাহলে সেই কাস্ট সম্পর্কে জানবে, সেই কাস্ট কত নম্বরে, যেমন এসসি এসটি যারা আছো, ওবিসি আছো, এরও কত নম্বর ধারায় আছে, কোন সংশোধনীতে আছে, এগুলো একটু জেনে যাবে। তারপরে দেখো কোন শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা, আমরা জানি শিক্ষা যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত। তারপর তোমাদের আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তারপরে 3R কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, মনে রাখবে। তারপরে ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। আচ্ছা, তারপরে অপারেশন ব্ল্যাকবোর্ড, আগেও তোমাদের বলেছি, জাতীয় শিক্ষানীতি 1986 ছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? আমরা গত ক্লাসে ডিটেলসটা বলেছি অপারেশন ব্ল্যাকবোর্ডটা। তারপরে পশ্চিমবঙ্গের সব থেকে স্বাক্ষর কোন জেলা, এটা আমরা বলেছি 2011 সালের আদর্শ অনুযায়ী। 2011 সালের অনুযায়ী হচ্ছে পূর্ব মেদিনীপুর সবচেয়ে স্বাক্ষর জেলা, পূর্ব মেদিনীপুর। তারপর শিশু দিবস, জাতীয় শিশু দিবস বলেছি জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে হয় 14ই নভেম্বর। ডিএলএড এর ফুল ফর্ম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটাও বলেছি। তারপর শিশুদের শিক্ষা গ্রন্থটিকে কি লিখেছেন? শিশু শিক্ষা গ্রন্থটি কে লিখেছিলেন? মদন মোহন তর্কালঙ্কার, এটাও বলেছিলাম গত ক্লাসে। তো এনসিটির ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিটি। তারপর ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি? এটা বলেছি পাঠদান চলাকালীন পাঠ্য বিষয় শিক্ষার্থীদের কতটা বোধগম্য হলো, বা কুইজ, ক্লাস টেস্ট, এগুলো হচ্ছিল ফর্মেটিভ। আর সামেটিভ হচ্ছিল যেটা পর্যায়কালীন হয়, মানে সেমিস্টার সিস্টেম, নির্দিষ্ট সময় অন্তর অন্তর 3 মাস পর পর বা 6 মাস পর পর যেটা হয়। আর সামেটিভটা বলেছি মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়? মাদ্রাজে, এটাও বলেছি, তাই না? আর দেখো তোমাদের গণিতের থেকে আমরা কিন্তু স্পেশালি করেছিলাম, আমি শুধু আজকে প্রশ্নগুলো বলছি, আগামী দিন গণিতটা নিয়ে আসবো। এবং তোমরা এই পিছনে বোর্ড দেখতে পাচ্ছ, আমি সামনের দিন তোমাদের এই বোর্ডে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেবো।
মানে যেগুলো আমাদের ধরবে যে তুমি শূন্যের ধারণা কিভাবে দেবে, শর্টে সহজে কি করে বলা যায়, তারপরে ভগ্নাংশের ধারণা কিভাবে দেবে, গুণের ধারণা কিভাবে দেবে, যোগের ধারণা কিভাবে দেবে, তারপর উৎপাদকের ধারণা কিভাবে দেবে, লসাগু গসাগু কিভাবে শেখাবে বাচ্চাদের, তাই না? এই বিষয়গুলো, এই যে সিম্পল সিম্পল যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা আগামী দিন ইউটিউবে করাবো। আগামী দিনের ক্লাসটা ইউটিউবে হবে, যে ধারণাটা ইউটিউবে দেবে, লাইভে করাবো, চিন্তা নেই। তারপরে দেখো, আমি তোমাদের কিছু গণিত থেকে যে প্রশ্নগুলো করেছি, সেগুলো আমি এখন শুধু তোমাদের আমি ইয়েগুলো বলছি, মানে প্রশ্নগুলো বলছি। আগামী দিন তোমাদের এগুলো আগামী দিন অথবা তার পরের দিন আমি এগুলো ফেসবুকে করাবো। আর যে বিভিন্ন ধারণাগুলো, যেমন শূন্যের ধারণা, যোগের ধারণা, বিয়োগের ধারণা, ভাগের ধারণা, তারপরে ভগ্নাংশ, লসাগু গসাগু, উৎপাদকের বিশ্লেষণ, এই সিম্পল সিম্পল যেগুলো ধরবে আর কি, সেই সমস্ত কোশ্চেন গুলো আমরা কিন্তু বোর্ডে করে দেখাবো। আর আমি যে প্রশ্নগুলো লিখেছি সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন মৌলিক উৎপাদক কাকে বলে, উৎপাদক কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি, যৌগিক সংখ্যা কাকে বলে, গুণনীয়ক কি, গুণিতক কাকে বলে, যোগ কাকে বলে, বিয়োগ কাকে বলে, গুণ কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি, প্রকৃত লসাগু কাকে বলে, লসাগু কি করে ধারণা দিতে পারি, গসাগু কাকে বলে, গসাগু কিভাবে চিনাবো, গুণিতকের ভাষায় ভাগ কাকে বলে, ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, তারপরে শূন্যকে কি, মানে শূন্যর তো অনেক অনেক রকম কোশ্চেন হয় সেগুলো। তারপরে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি, কোন শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে কি হয়, কোন সংখ্যা দিয়ে কি, এগুলো বহুত রকম প্রশ্ন। পরমান কি, স্থানীয় মান বলতে কি বোঝো, অঙ্ক সংখ্যার মধ্যে পার্থক্য কি, একমাত্র মৌলিক সংখ্যার জোড় সংখ্যা কোনটি বা কত, শূন্য কি স্বাভাবিক সংখ্যা কিনা, তারপরে সমকোণের মান, স্থূলকোণের মান, সূক্ষ্মকোণের মান, ত্রিভুজের কোণের মান, এগুলো হালকা পাতলা জানতে হবে। তারপর আপনি শিশুদের কিভাবে ভগ্নাংশ বোঝাবেন, গণিতে ভয় দূর করতে আপনি কি করবেন, তারপরে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, তারপরে অ্যাবাকাস কি। তো এই যে গণিত থেকে যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আমরা, এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো আমরা আগেও করিয়েছি, আবার আমরা করাবো। আমাদের ইউটিউবে এই ক্লাসগুলো করানো আছে, দেখবেন ইউটিউবে আমাদের যে ইন্টারভিউ ক্লাসগুলো দেখবেন, ওখানে সমস্ত কিছু এই সমস্ত ক্লাস করানো আছে। তারপরে আমরা এই ক্লাসটা আবার করব, এবং বিশেষ করে স্পেশালি আমরা যে ক্লাসটা করবো বললাম, যেগুলো ইম্পর্টেন্ট হবে, যে এই বিভিন্ন ধারণা দেওয়া। আপনাকে কিন্তু ধরতেই পারে যে বাচ্চাদের কি করে গুণ শেখাবেন বলুন তো, গুণের ধারণাটা দিন তো, বা শূন্যের ধারণাটা দিন তো, যোগের ধারণা, বিয়োগের ধারণা, বাচ্চাদের কি করে সহজভাবে বোঝাবেন, এই বিষয়গুলো আমি আগামী দিন নিয়ে আসবো, ইউটিউবে, ফেসবুকে নয়, ইউটিউবে আগামী দিন। ঠিক আছে? তো আজকের মতো, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারো, আমি শেষ করব। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আজকের মতো আমরা এখানে শেষ করব, কিন্তু যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, বেশ। আর তোমাদের এখন আমাদের বসুন্ধরা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে জয়েন করনি, তারা এখন অবশ্যই জয়েন করে দিও। সেখানে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করানো হয় এবং সমস্ত আপডেটও দেওয়া হয়। আর তোমাদের যে দেখো, তোমাদের যে বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে ওই যারা সার্টিফিকেট হারিয়ে ফেলেছো বা সার্টিফিকেট তুলতে পারোনি, তাদের আমি বলছিলাম যারা সার্টিফিকেট হারিয়ে ফেলে দিয়েছো, ঠিক আছে, বা 22টা সার্টিফিকেট হারিয়ে ফেলেছো, তাদের বলেছিলাম একটা জিডির কপি নেবে, একটা অ্যাপ্লিকেশন করবে। মানে অ্যাপ্লিকেশনটা কার বিরুদ্ধে? অ্যাপ্লিকেশনটা হচ্ছিল টু দ্য সেক্রেটারি, মানে সভাপতির কাছে, বাংলা লিখলে টু দ্য মানে বরাবর সভাপতি বা প্রতি বড় সভাপতি। আর যদি ইসে করো, আর জিডিটা করবে থানার যে ইনচার্জ থাকবে, ঠিক আছে, করে ওই জিডির কপি আর অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে বাকি ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ দিতে হবে, যারা হারিয়ে ফেলেছে। আর যাদের কাছে স্ক্রিনশটও আছে, সেটা সার্টিফিকেট হোক, রেজাল্ট হোক, যে কোনো একটা স্ক্রিনশট, বাকি সব ডকুমেন্টস নিয়ে গেলেও হবে। বোঝা গেল? আচ্ছা, জয়দেব দাস বলছে, দাদা তুমি কোথায় থাকো? কৃষ্ণনগর। নীল মন্ডল বলছে, স্টেট সার্টিফিকেটের পরিবর্তে কি লাগবে? টেট সার্টিফিকেটের পরিবর্তে টেট সার্টিফিকেটই লাগবে, কিন্তু টেট সার্টিফিকেট যদি না থাকে তাহলে রেজাল্ট হলেও ইন্টারভিউ দিতে পারবে। আর যাদের টেট সার্টিফিকেট, রেজাল্ট কিছুই নেই, তাদের জন্য তো আমি বলে দিয়েছি, ইউটিউবে সব বলেছি, এটা নিয়ে আমরা আলাদা কিছু ভিডিওই করা আছে ইউটিউবে। আর কার কোনো প্রশ্ন আছে?
মাথায় তেল নেওয়াতে কেমন তেলোটাকে তেলোটাকে লাগছে। আর কোনো প্রশ্ন আছে কারো? বলো, তাড়াতাড়ি বলো। ইউটিউবে যাবো, এখান থেকে লাইভ শেষ করে ইউটিউবে যাবো। চলো, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা এখানেই বিদায় জানাচ্ছি। তো ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো, টাটা, বাই বাই। প্রীতম কি বলছো? দাদা থ্যাংক ইউ দাদা। শেষ কোশ্চেন দাদা, যদি গ্রাজুয়েট কি বললে, কোশ্চেন কি তোমার? যদি গ্রাজুয়েশন করিনি বলি তাহলে সমস্যা হবে না তো? দেখো, গ্রাজুয়েশন করনি বললে সমস্যা হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি গ্রাজুয়েশন না করে সেই সময়টুকু কি করেছো, তোমাকে একটা ভ্যালিড রিজন খুঁজে বার করতে হবে। একটা ভ্যালিড রিজন, একটা সঠিক যুক্তিযুক্ত কারণ খুঁজে বার করতে হবে যে তুমি গ্রাজুয়েশন করনি তো কি করেছো। তোমাকে এমন কোনো উত্তর দিতে হবে যেন সেই উত্তরটা এমন হয় যে তুমি মানে পড়াশোনার মধ্যেই ছিলে, বা বাচ্চাদের সঙ্গেই ছিলে। হ্যাঁ, এরকম কোন উত্তরটা যেন এমন যেন না হয় যে তুমি সঙ্গ ছেড়ে দিয়েছো বা একদম ইয়ে হয়েছে, এই ধরনের যেন না হয়। বোঝা গেল? তো দাদা, আমার ইন্টারভিউ কি ভোটের আগে কমপ্লিট হবে? আশা করছি জয়দেব, আশা করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।